সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, গাজীপুর। আজ বাংলা দ্বিতীয় পত্রের একটি অংশ নিয়ে আলোচনা করব। তো কি অংশ নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। বাক্য প্রকরণ। আর এই বাক্য প্রকরণটা সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীর উদ্দেশ্যে আলোচনা করব। তো আমি আশা করি যে তোমরা সকলেই মনোযোগ সহকারে আলোচনার অংশটুকু দেখবে এবং শুনবে। এখানে কারো কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, ইনশাল্লাহ আমি এর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং শোনো। তাহলে আমরা প্রথমে জানবো বাক্য কি বা কাকে বলে, বাক্য কিভাবে হয়, তাই না? আমরা জানি যে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলা হয়। অর্থাৎ আমরা জানি শব্দ কিভাবে গঠিত হয় সেটা আমরা জানি সবাই। আমরা এই বিষয়ে আমরা কি পূর্বে আলোচনা করেছি। তো আমরা সেদিকে না যেয়ে আজ আমরা বাক্য প্রকরণের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কি বলো? হ্যাঁ, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তো আমরা বলেছি যে বাক্য কি বা কাকে বলে, এটা হলো আমাদের মতো করে সহজ করে সংজ্ঞা। তো আমরা যদি বইয়ের দিকে একটু লক্ষ্য করি, বইয়ে কিভাবে সংজ্ঞা উল্লেখ করা রয়েছে সেই বিষয়টি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। কোন বিষয়ে মানে অর্থাৎ আমি যে বিষয়ে বলতেছি সেই বিষয়ে যদি অর্থাৎ আমার কথাটা যদি তুমি তোমার কথা যদি আমি সম্পূর্ণভাবে বুঝতে পারি তখন তাকে কি বলা হয়? বাক্য বলা হয়। তাহলে আমরা সহজভাবে বিষয়টি কি বুঝতে পেরেছি। তো এখন আমরা এই আমরা যে কথা বলি, যে আমরা যে মনোভাব প্রকাশ করি সেই বাক্য, প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে। কয়টি অংশ থাকে বলতো? দুটি অংশ থাকে। তাহলে আমরা এখন জানবো যে দুটি অংশ কি। তাহলে দুটি অংশ আমরা দেখি যে প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। তাহলে প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে বলতো? দুটি অংশ থাকে। কি কি? একটি হলো উদ্দেশ্য আর একটি হলো বিধেয়। তাহলে উদ্দেশ্য কি এবং বিধেয় কি এই বিষয়টুকু কি আমাদের জানার দরকার, এবং কোনটি উদ্দেশ্য বলা হয় কোনটিকে বিধেয় বলা হয় এই বিষয়টুকু আমরা কি জানবো। অর্থাৎ আমরা একটি কথা বললাম বা একটি মনোভাব প্রকাশ করলাম, এখন যদি আমাকে বা তোমাকে জিজ্ঞেস করা হয় যে স্যার এখানে উদ্দেশ্য কোনটা এবং বিধেয় কোনটা বা আমি এটা কিভাবে চিনবো, তাহলে কি যদি আমি তোমাকে ওইভাবে না বুঝাতে পারি বা তুমি যদি না বুঝো তাহলে কি হবে? এই পড়া দিয়ে কোনো কাজ হবে না। তাহলে আমরা জানবো যে উদ্দেশ্য কি এবং বিধেয় কি, উদ্দেশ্য কোনটা এবং বিধেয় কোনটা, তাই না? তো এই বিষয়টুকু ভালোভাবে তোমার বোঝার জন্য আমি একটি উদাহরণ প্রয়োগ করাই, যার মাধ্যমে আমরা সবাই কোনটি উদ্দেশ্য এবং কোনটি বিধেয় সেটা বুঝতে পারি। তো তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো আমি একটা ছোট একটা বাক্য লিখলাম। কি লিখলাম? যে কবির বল খেলে। তাহলে উদ্দেশ্যটা হলো উদ্দেশ্য সাধনে যার কথা বলা হয়, অর্থাৎ তাকে বলা হয় উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য সাধনে যা করা হয় তাই হলো উদ্দেশ্য। আর উদ্দেশ্য সাধনে করণীয় কাজ হলো বিধেয়। যদি প্রশ্ন করা হয় কে বল খেলে, কার সম্পর্কে বলা হয়েছে, যা অর্থাৎ যার সম্পর্কে বলা হয় সে হলো কি? উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যকে কিন্তু আমরা কর্তা বলি, অর্থাৎ যে কাজটি সম্পাদন করে তাকে বলা হয় উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য সাধনে যার সম্পর্কে বলা হয় সে হলো কি? বিধেয়, উদ্দেশ্য। আর উদ্দেশ্য সাধনে যা করে তা হলো কি? বিধেয়। তাহলে কার সম্পর্কে বলা হয়েছে বলতো? এখানে কবির সম্পর্কে বলা হয়েছে। তাহলে কবির কি করতেছে বা সে কি সাধন করতেছে? বল খেলে বা বল খেলতেছে। তা এখানে কে উদ্দেশ্য? কে উদ্দেশ্য হলো কবির, আর বল হলো কি? বিধেয়, আর খেলা হলো কি? ক্রিয়া। তাহলে এই বলকে আমরা কি বিধেয় বলবো, আর এই বিধেয়কে আমরা এখানে কি বলতে পারি? কর্ম। আর খেলা হলো কি? ক্রিয়া। তাহলে কি যার সম্পর্কে বলা হয় সে হলো উদ্দেশ্য, এবং সে কি করে, সে কি সাধন করে সেটা হলো বিধেয়। তাহলে তার মূল লক্ষ্য কি বা উদ্দেশ্য কি? সে কি করে? বল খেলবে। তাহলে
কবির বল খেলে। তাহলে যার সম্পর্কে বলা হয় সেটা হলো উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা করা হয় তাই হলো বিধেয়। তাহলে কবির কি করতে চায়? সে বল খেলতে চায়। তাহলে বল হলো বিধেয়, আর খেলা হলো ক্রিয়া, আর কবি হলো কি উদ্দেশ্য। তাহলে এই বিষয়টুকু আমরা কি সহজভাবে বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে যে প্রতিটি বাক্যের যে দুটি অংশ থাকে সেই দুটি অংশ সম্পর্কে আমরা কি জেনেছি এবং বুঝেছি। এখানে কারো কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তারপর আমরা দেখব যে প্রতিটি বাক্য আমরা যে বলি বা প্রকাশ করি সেই প্রতিটি বাক্যেরই তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকে। তাহলে বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে? তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকে। তাহলে তিনটি গুণ বা বৈশিষ্ট্য কি সেই বিষয়টুকু বোঝার জন্য তোমরা কি করতে হবে? তোমাদের অবশ্যই বোর্ডের দিকে তাকাতে হবে, মনোযোগী সহকারে দেখতে হবে এবং শুনতে হবে, এবং বোঝার জন্য তোমাকে আরো মনস্থির হতে হবে। তো আমরা একটু লক্ষ্য করি যে তিনটি গুণ বা বৈশিষ্ট্য কি? তিনটি গুণ বা বৈশিষ্ট্য হলো আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। তাহলে বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি বলতো? তিনটি। বাক্যের অংশ কয়টি? দুইটি। এগুলো যে বলা হচ্ছে এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ কি আমাদের বহুনির্বাচনী প্রশ্ন আসে, তাই না? বহুনির্বাচনী প্রশ্নের মাঝে এই প্রশ্নগুলো আসতে পারে যে বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি, বাক্যের অংশ কয়টি। তাহলে আমরা যদি আমাদের এগুলো মনে রাখবো তাহলে আমরা কি করতে পারবো? সঠিক উত্তর দিতে পারবো। আর সঠিক উত্তর দিলেই কি আমরা সঠিক মার্ক পাবো, তাই না? তাহলে বাক্যের গুণ বা বৈশিষ্ট্য হলো তিনটি। এখন এই তিনটি কি কি আমরা সেটা জেনেছি। এখন এই তিনটি অংশ, আকাঙ্ক্ষা কাকে বলে, আসক্তি কাকে বলে, যোগ্যতা কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা জানবো, তাই না? অর্থাৎ আমি বলে ফেলাম এটা কোন কিসের মাঝে পড়লো, এটা কি আকাঙ্ক্ষা, এটা কি আসক্তি, এটা কি যোগ্যতা। যদি আমরা এখন এই তিনটি বিষয় সম্পর্কে যদি জানি তাহলে কিন্তু তোমার সাথে বা আমার সাথে যে কেউ কথা বলে তাহলে এটা কি ধরনের বাক্য সেটা কিন্তু তুমিও বলে দিতে পারবে, আমিও বলে দিতে পারবো। তাই আমাদের এই তিনটি অংশ সম্পর্কে কি করতে হবে? অবশ্যই ভালোভাবে জানতে হবে। তাহলে আকাঙ্ক্ষা হলো যে বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ যে শোনার যে ইচ্ছা তাকে কি বলা হয়? আকাঙ্ক্ষা বলা হয়। তাহলে আমি কি বললাম? যে বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে বলা হয় আকাঙ্ক্ষা। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করি। এখানে কি লিখলাম দেখো তো? খালেক ডাকা, তারপর আর কিছুই নেই। এখানে কি ডট 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 মানে বিন্দু। তো এই যে তিনটা বিন্দু এখানে দেওয়া হলো, একে কি বলা হয়? এটা হলো বর্জন চিহ্ন, এটাকে বলা হয় ত্রিবিন্দু। তাহলে এখানে কি অর্থাৎ কোনো কিছু বাক্যের অংশ থেকে কোনো কিছু বাদ দেওয়া হলে এরকম দেওয়া হয়, তিনটি ফুটা বা বিন্দুর মাধ্যমে এটা প্রকাশ করা হয়। তবে আমরা কি অনেক সময় লক্ষ্য করি যে আমরা করি এরকম, বা আমাদের অনেক সময় আমরা দেখি এগুলো কি অর্থাৎ কোনো কিছু বর্জন বা বাদ দেওয়া হলো, তো আমরা এভাবে কি একাধিক এভাবে ডট ডট দিয়ে থাকি, সেগুলো কি সঠিক? না, সেগুলো সঠিক না, সেগুলো ভুল। তাহলে আমরা কি বাক্যের মাঝে কোন শব্দ কোন অংশ বাদ দেওয়া হলে তাহলে আমরা কি দিব? এরকম তিনটি বিন্দু দিব, যেটাকে ত্রিবিন্দু বলা হয়, যেটাকে বর্জন চিহ্ন বলা হয়। তাহলে এই বিষয়টুকু আজকে আমরা কি নতুন ভাবে শিখলাম। তো এখন খালেক ডাকা, কিছুই নেই। তাহলে আমার যে কথা সেটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আমাকে এখানে অন্য পদ যে শোনার ইচ্ছা সেটা হলো কি আকাঙ্ক্ষা। তাহলে এখানে নাই, হ্যাঁ কি নাই? খালেক ডাকা যাবে। তাহলে এখানে যাবেটা কি নাই, আমার এই শব্দটা আমার শোনার ইচ্ছা। অর্থাৎ তুমি যা বলতে চাও, আমি যা বলতে চাই সেই কথাটাও যদি অপূর্ণ থাকে তাহলে কি হবে না? সেই বাক্যে কি আকাঙ্ক্ষার অভাব দেখা দেবে। তাহলে আমরা আকাঙ্ক্ষা সম্পর্কে ভালোভাবে জানো। তাহলে আকাঙ্ক্ষাটা কি? বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ যে শোনার ইচ্ছা। তাহলে খালেক ডাকা, আর কিছু না। তাহলে ডাকা কি? তাহলে আমি কি তার কথা আমি কি বুঝতে পারলাম না। আর যে সে বললো যে খালেক ডাকা যাবে, তাহলে কি আমি বুঝে গেলাম। তারপরে আমরা জানবো যে আসক্তি।
আসক্তি কি? এখন এই আসক্তিটা জানার জন্য আমরা অনেক সহজ একটা উদাহরণ প্রয়োগ করতে পারি। বলতো কি উদাহরণ প্রয়োগ করা যায়? অর্থাৎ নবম দশম শ্রেণী, সপ্তম শ্রেণী থেকে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, বা তার উপর আমরা এই পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে রিয়ারেন্স আসে। রিয়ারেন্স মানে কি? অর্থাৎ এখানে কতগুলো বাক্য দেওয়া থাকে, সেই বাক্যগুলো কি এলোমেলো দেওয়া থাকে। এই বাক্যগুলো অনেক সময় লেখক সম্পর্কিত হয়ে থাকে, জন্ম মৃত্যু। দেখা গেছে পর্যায়ক্রমে আগে জন্ম হওয়ার কথা, কিন্তু এই প্রশ্নের মাঝে আগে কি মৃত্যু লেখা রয়েছে। তাহলে এই যে এলোমেলো ভাবে দেওয়া থাকে, সেই এলোমেলোটাই হলো কি অনেকটা আসক্তি। আরো সহজ ভাবে যদি আমরা বুঝি যে প্লে নার্সারি বা 1-2 শ্রেণীর শিক্ষার্থীরা, ওদের জন্য যখন এই রিয়ারেন্স বা শব্দগুলোকে যথাযথভাবে সাজিয়ে লেখার কথা বলা হয়, তখন এই বাংলাদেশ লেখা হলো বা পেন লেখা হলো, মানে কলম পেন লেখা হলো। প্রথমে কি বর্ণ হওয়ার কথা ছিল? PEN, কিন্তু তাদেরকে দেওয়া হলো NEP। এখন বললো যে এটাকে তুমি সাজিয়ে লেখো, তাহলে সাজিয়ে লিখতে হবে। তো এই যে আমি সাজিয়ে লিখলাম, এই সাজিয়ে লেখার জন্য আমাকে অন্য কোথাও থেকে কি কোনো বর্ণ আনতে হয় না। এইখানে এই শব্দের মাঝে, এই বাক্যের মাঝে সকল কিছু দেওয়া থাকবে, সেখান থেকে কি তোমাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটুকু বলি যে আসক্তি কি বা কাকে বলে? মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমন ভাবে পরপর সাজাতে হবে। তাহলে মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমন ভাবে সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয়। তাহলে কি বলা হয়েছে? বাক্যে শব্দগুলো এমন ভাবে সাজাতে হবে যাতে মনোভাব, অর্থাৎ আমার কথা প্রকাশে কোনো বাধাগ্রস্ত না হয়। তাহলে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই বলা হয় আসক্তি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হলো আসক্তি। অর্থাৎ যে আমি যে বাক্যটুকু বললাম, সেই বাক্যটুকু যদি যথাযথভাবে সাজানো না থাকে, শব্দের পর শব্দের বিন্যাস না থাকে, অর্থাৎ একটি শব্দের পর যে শব্দ হওয়ার কথা সেটা যদি না হয়, তাহলে সেখানে কি নষ্ট হবে? বাক্যের আসক্তি কি হবে? আসক্তির গুণ কি হবে? নষ্ট হবে, বা সেখানে আসক্তি নেই। তাহলে আমরা সহজে যদি একটা উদাহরণ প্রয়োগ করি, তাহলে আমরা অনেক সহজভাবে বুঝতে পারবো যে বাবা ইলিশ থেকে বাজারে এনেছেন। তাহলে এই যে আমি কথা বললাম, সেটা আবার কি? বাবা ইলিশ থেকে বাজার কখনো আনতে পারে না। তাহলে কি বলতে হবে এখানে? বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। আর আমি কি বললাম এখানে? বাবা ইলিশ থেকে বাজার এনেছেন। বাজার কখনো ইলিশ থেকে আনা যায় না। তাহলে যোগ্যতা আসক্তিটা হলো বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, অর্থাৎ সুন্দরভাবে সাজানো। তাহলে আমরা একটু লিখি, আমরা কি লিখলাম? বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। এটা কিন্তু সুশৃঙ্খল পদবিন্যাস অনুযায়ী সাজানো হয়েছে। এখন যদি এখানে বলা হয় যে বাবা ইলিশ থেকে বাজার এনেছেন, তাহলে কি এই পদবিন্যাস কি সুশৃঙ্খল ভাবে সাজানো হলো? না। তাহলে এই সুশৃঙ্খল ভাবে সাজানোর জন্য আমাকে কোন শব্দ এই বাক্যের বাহির থেকে আনতে হয়নি, এখানে রয়েছে। শুধু সেটা কি বাক্যের গঠন বিন্যাস অনুযায়ী কি সাজাতে হবে। তাহলে আমরা দুটি অংশ এখানে জানলাম, আকাঙ্ক্ষা, আসক্তি। তারপর জানবো আমরা যোগ্যতা। যোগ্যতা কি বা কাকে বলে? তাহলে আমরা সর্বশেষ বাক্যের গুণ বা বৈশিষ্ট্যের যে তৃতীয় অংশটি, সেটা হলো কি গুণ বা যোগ্যতা। এখন আমরা যোগ্যতা সম্পর্কে জানবো। বাক্যস্থিত, তাহলে যোগ্যতা কি? বাক্যস্থিত পদ সমূহের অন্তর্গত ও ভাবগত মিল বিন্যাসের নাম হলো কি যোগ্যতা। কি বিষয়টাকে কি বুঝতে কষ্ট হচ্ছে? অর্থাৎ আমি যে বাক্য প্রয়োগ করলাম বা বললাম, সে বাক্যের কি থাকতে হবে? পদগুলোর অন্তর্গত, অর্থাৎ এই পদগুলোর অন্তর্গত ভাবগত এবং মিল বিন্যাস থাকতে হবে।
অর্থাৎ যার সাথে যেটা যায় সেটা না হয়ে যদি অন্য কিছু বলা হয় সেটা কি হবে? যোগ্যতা বিনষ্ট হবে। আমি বুঝি না এই বিষয়টা, তাই না? যদি তোমাকে বলা হয় বা আমাকে বলা হয় যে তুমি একটি বাক্য বলো, এখন যদি আমি বলি যে বড়শি দ্বারা নারিকেল পারি, তাহলে এই বড়শির সাথে কি অর্থ এবং ভাবগত মিল বিন্যাস রয়েছে? না। তাহলে কি বড়শি দ্বারা কখনো নারিকেল পারা যায় না। আর যদি তুমি বলে ফেলো যে বড়শি দ্বারা মাছ ধরি, তাহলে কি বাক্যটি সঠিক হয়েছে। তারপরে যদি বলা হয় রহিম আকাশে উড়ে, রহিম কি আকাশে উঠতে পারে? না। সেখানে তাহলে বাক্যের কি বিনষ্ট হয়েছে? অর্থ এবং ভাবগত মিল বিন্যাস কি সেখানে পরিলক্ষিত হয়নি। আর যদি বলা হয় পাখি আকাশে উড়ে, তাহলে কি বাক্যটি সহজ হয়েছে। আবার যদি আরেকজনকে বলা হয়, হিমেলকে যদি বলা হয় হিমেল বলতো একটি যোগ্যতা বিনষ্ট হয়েছে এরকম একটি বাক্য বলতো, তখন হিমেল বলে ফেললো যে ঘোড়া আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে, তাহলে কি এটা হলো? না। সেখানে কি নেই? পদগুলোর অর্থগত এবং ভাবগত মিল বিন্যাস নেই। আর যদি বলা হয় যে পাখি আকাশে উড়ে, হ্যাঁ ঠিক আছে। আর যদি বলা হয় মাছ মাটিতে সাঁতার কাটে, মাছ কি মাটিতে সাঁতার কাটতে পারে? না। তাহলে যদি বলা হয় মাছ পানিতে সাঁতার কাটে, তাহলে কি সঠিক হয়েছে। তাহলে আমরা এই যে তিনটি অংশ, আমরা বাক্য কি বা কাকে বলে, বাক্যের যে অংশ রয়েছে সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর বাক্যের যে গুণ বা বৈশিষ্ট্য রয়েছে সেই তিনটি গুণ বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকে যে অংশটুকু, মূলত যে অংশটুকু নিয়ে আলোচনা করলাম, সেই অংশের সম্পূর্ণ অংশটুকুই আমি আশা করি যে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর যদি এখানে কারো কোথাও কোনো সমস্যা মনে হয়, তাহলে কি আমাকে অবশ্যই কমেন্টস করবে। আমি পরবর্তী সময় ইনশাআল্লাহ তোমাদেরকে উক্ত বিষয় আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।